গল্প পড়ার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুনবেন জহির রায়হানের বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে। জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য 1972 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, কয়েকটি মৃত্যু প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা। 1971 সালে 17 ডিসেম্বর তিনি নিখোঁজ হন, আর কখনোই তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ তারই লেখা হাজার বছর ধরে। কাহিনীটি উপস্থাপনকালে নেপথ্যে বাঁশির সুর সংযোজন করেছেন শ্রদ্ধেয় নিখিল কৃষ্ণ মজুমদার এবং অভিষেক বিশ্বাস। তাদের প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলের নতুন শ্রোতা তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। হাজার বছর ধরে, প্রথম পর্ব। মস্ত বড় অজগরের মতো সড়কটা এঁকে বেঁকে চলে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। মোগলাই সড়ক। লোকে বলে মোগল বাদশাহ আওরঙ্গজেবের হাতে ধরা পড়ার ভয়ে শাহ সুজা যখন আরাকান পালিয়ে যাচ্ছিল তখন যাওয়ার পথে কয়েক হাজার মজুর খাটিয়ে তৈরি করে গিয়েছিল এই সড়ক। দুপাশে তার অসংখ্য বটগাছ, অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে সেই দীর্ঘকাল ধরে। ওরা এই সড়কের চিরন্তন প্রহরী। কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিল্লা। মাঝে মাঝে ধান ক্ষেত সরে গেছে দূরে। দুধারে শুধু অফুরন্ত জলাভূমি, অথই পানি। শ্যাওলা আর বাদাবন ফাঁকে ফাঁকে মাথা দুলিয়ে নাচে অগুন্তি শাপলা ফুল। ভোর হতে আশেপাশের গাঁয়ের ছেলে বুড়োরা ছুটে আসে এখানে। এক বুক পানিতে নেমে শাপলা তোলে ওরা। হই হুল্লোড় আর মারামারি করে কুৎসিত গাল দেয় একে অন্যকে। বাজারে দর আছে শাপলার, এক আটি 4 পয়সা করে। কিন্তু এমনও অনেকে এখানে শাপলা তুলতে আসে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করা যাদের ইচ্ছে নয়। মন্টু আর টুনি ওদেরই দলে। ওরা আসে ধল পহরের আগে, যখন পূব আকাশে শুকতারা ওঠে। তার ঈষৎ আলোয় পথ চিনে নিয়ে চুপি চুপি আসে ওরা। রাতের শিশিরে ভেজা ঘাসের বিছানা মারিয়ে ওরা আসে ধীরে ধীরে। টুনি ডাঙায় দাঁড়িয়ে থাকে, মন্টু নেমে যায় পানিতে। তারপর অনেকগুলো শাপলা তুলে নিয়ে অন্য সবাই এসে পড়বার অনেক আগেই সেখান থেকে সরে পড়ে ওরা। পরীর দিঘির পাড়ে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নেয়। শাপলার গায়ে লেগে থাকা আঁশগুলো বেছে পরিষ্কার করে। মন্টু বলে, বুড়া যদি জানে তোমারে আমারে মাইরা ফেলাইব। টুনি বলে, ইস, বুড়ার নাক কাটটা দেব না। নাক কাটলে বুড়া যদি মইরা যায়? মইলে তো বাঁচি, হি বলে ফিক করে হেসে দেয় টুনি। বলে, পাখির মতো উইড়া আমি বাপের বাড়ি চলে যাবো বলে আবার হাসে সে হাসি আশ্চর্য এক সুর তুলে পরীর দিঘির চারপাড়ে প্রতিধ্বনিত হয়। এ দিঘি এককালে এখানে ছিল না। আশেপাশের গাঁয়ের ছেলে বুড়োদের প্রশ্ন করলে তারা মুখে মুখে বলে দেয় এ দিঘির ইতিহাস। কেউ চোখে দেখেনি, সবাই শুনেছে। কেউ শুনেছে তার বাবার কাছ থেকে, তার বাবা জেনেছে তার দাদার কাছ থেকে, আর তার দাদা শুনেছে তারও দাদার কাছ থেকে। সেও অনেক বছর আগে। তখন গ্রাম ছিল না, সড়ক ছিল না, কিছুই ছিল না এখানে। শুধু মাঠ, মাঠ আর মাঠ, সীমাহীন প্রান্তর। বৈশাখী পূর্ণিমা রাতে পরীরা নেমে আসত এই পৃথিবীতে। ওরা নাচত, গাইত, খেলত। লাল পরী, নীল পরী আর সবুজ পরী। পরীদের অনেকের নামও জানা আছে এ গায়ের লোকের, পুঁথিতে লেখা আছে সব। একদিন হঠাৎ পরীদের খেয়াল হলো একটা দিঘি কাটবে, যার পানিতে মনের আনন্দে সাঁতার কাটতে পারবে ওরা। ডুব দিয়ে পানি ছিটিয়ে ইচ্ছে মতো হই হুল্লোড় করতে পারবে। যেই চিন্তা সেই কাজ। আকাশ থেকে খন্তা, কোদাল আর মাটি ফেলবার ঝুড়ি নিয়ে এলো ওরা। বৈশাখী পূর্ণিমার রাত, রূপলি জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় ভরেছিল এই সীমাহীন প্রান্তর। দক্ষিণের মৃদু বাতাস মুখরিত হয়ে উঠেছিল পরীদের হাসির শব্দে, কথায়, গানে আর কাজে। রাত ভোর হবার আগে দিঘি কাটা হয়ে গেল।
পাতাল থেকে কলকল শব্দে পানি উঠে ভরে গেল দিঘি। সেই দিঘি, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম, এক নয় অনেক। গভীর রাতে ধপাস ধপাস ঢেঁকির শব্দে গম গম করে গ্রামগুলো। জোড়া বউকে ঢেঁকির উপরে তুলে দিয়ে রাত জেগে ধান ভানে বুড়ো মকবুল। পিদিমের শিখাটা ঢেঁকির তালে তালে মৃদু মৃদু কাঁপে। মকবুল ধমকে ওঠে বৌদির, কি গায়ে শক্তি নাই? এত আস্তে কেন? আরো জোরে জোরে চাপ দাও না। হ্যাঁ, এমনভাবে গর্জে ওঠে মকবুল যেন খেতে লাঙল ঠেলতে গিয়ে রোগা লিকলিকে গরু জোড়াকে ধমকাচ্ছে সে। হু হুট হুট হু, জোরে, আরো জোরে, আরো জোরে। ধমক খেয়ে ঢেঁকিতে আরো জোরে চাপ দেয় ওরা। টুনি আর আমেনা। পাশের বাড়ি থেকে আম্বিয়ার গান শোনা যায়। স্বপ্নে আইল রাজার কুমার, স্বপ্নে গেল চইলারে, দুধের মতো সুন্দর কুমার কিছু না গেল বইলারে। ঢেঁকিতে চড়েই গান গাওয়ার শখ চাপে আম্বিয়ার। 17-18 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি ওর। আঁটোসাঁটো দেহের খাঁজে খাঁজে দুরন্ত যৌবন। 8 হাতি শাড়ির বাঁধন ভেঙে ফেটে পড়তে চায়। চেহারায় মাধুর্য আছে, চোখজোড়া বড় বেশি তীক্ষ্ণ। ঢেঁকিতে চড়লে ঢেঁকিকে আর সুখ দেয় না ও। এত দ্রুত তালে ধান ভানতে থাকে, মনে হয় ঢেঁকিটাই বুঝি ফেটে চৌচির হয়ে যাবে। ধান ভানা শেষ হলে গায়ে দরদর ঘাম নামে ওর। একটা চাটাইয়ের উপর লম্বা হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নেয় আম্বিয়া। ঢেঁকির পাশে বসে সেই মুহূর্তে বারবার আম্বিয়ার কথা মনে পড়ছিল বুড়ো মকবুলের। দাঁত মুখ খিচে বৌদের আবার ধমক মারল, হঞ্চনি, আম্বিয়া কেমন ধবাস ধবাস করে ধান বাঁধতাছে, আর তোরা কিছু না, কিছু না বলে বার কয়েক মাটিতে থুতু ফেলল মকবুল। বাঁ হাতে কপালের ঘামগুলো মুছে নিল সে। দাওয়ার উপাসে পিদিম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ফকিরের মা। সেখান থেকে বলল, আহা মকবুল, বউগুলারে বুঝি এই রাতের বেলাও আর শান্তি দিবি না তুই? সারাদিন তো খাটাইছস, এখন এই দুপুর রাইতেও? বলে টুনি আর আমেনার জন্য আফসোস করতে করতে নিজের ঘরে চলে গেল ও। এ বাড়িতে মোট 8 ঘর লোকের বাস। সামনে নুয়ে পড়া ছোট ছোট ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো। বাঁশের তৈরি বেড়ার ভাঙা অংশগুলো তালপাতা দিয়ে মোড়ানো। চালার স্থানে স্থানে খড়কুটো উঠে ফুটো হয়ে গেছে। দিনের সূর্য আর রাতের চাঁদ এসে একবার করে সেই ফুটো দিয়ে উকি মেরে যায় ঘরের ভেতরে। আম, কাঁঠাল, পাটিপাতা আর বেতাক বনে ঘেরা বাড়ির চারপাশ। মাঝে মাঝে ছোট বড় অনেকগুলো সুপুরি আর নারকেল গাছ লাগানো হয়েছে অনেক আগে। 2-1টা খেজুর গাছও ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। ছোট পুকুর, পুকুরে শিঙি, কই আর মাগুর মাছের কমতি নেই। দিনরাত শব্দ করে ঘাই দেয় ওরা। পানিটাকে সারাক্ষণ ঘোলাটে করে রাখে। সামনে মাঝারি উঠোন, শীত কিংবা গ্রীষ্মে শুকিয়ে একরাশ ধুলো জমে। বর্ষায় 1 হাঁটু কাদা। কাদার উপর ছোট ছোট ব্যাঙ এসে লাফিয়ে বেড়ায়। হাঁস কি মোরগ দেখলেই তাড়া করে ওদের, ধরে ধরে মারে। পূবের সারে উত্তরের ঘরটা মকবুলের। বাড়ির অন্য সবার চেয়ে ওর অবস্থাটা কিছু ভালো। মকবুল 3 বিয়ে করেছে, 3 বউই বেঁচে আছে ওর। বড় বউ আমেনা কালো, মোটা আর বেটে। বয়স প্রায় 30-এর কোঠায় পৌঁছেছে এবার। ঘন ঘন কথা বলে। কথা বলার সময় পোকায় খাওয়া দাঁতের ফাঁক দিয়ে থুতু ছিটিয়ে সামনের লোকগুলোকে ভিজিয়ে দেয়। পারিবারিক কলহ বাঁধলে তল্পিতল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেখায়। মেজো ফাতেমা দেখতে রোগা, হ্যাংলা আর লম্বা। বছরে 3 মাস পেটের অসুখে ভোগে, 6 মাস বাপের বাড়িতে কাটায়। বয়সের হিসেবটা সে নিজেও জানে না। কেউ 15 বললেও সায় দেয়, 25 বললেও মেনে নেয়। সবার ছোট টুনি, গায়ের রং কালো, ছিপছিপে দেহ, আয়ত চোখ। বয়স তার 13-14 মাঝামাঝি। সংসার কাকে বলে সে বোঝে না। মাঝবয়সী কারো সঙ্গে দেখা হলে সবকিছু ভুলে গিয়ে মনের সুখে গল্প জুড়ে দেয় আর হাসে। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি। বুড়ো মকবুলের পরিবারের আরও একজন আছে, তার নাম হিরণ। ও তার বড় মেয়ে, বড় বউয়ের সন্তান। এবার 10 ছেড়ে 11-য় পড়ল সে। এখন থেকে মকবুল ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। 2-1 জায়গায় এর মধ্যে সম্বন্ধও পাঠিয়েছে সে। বড়, মেজো আর ছোট এই 3 বউ নিয়ে মকবুলের সংসার। 3 বউকে বসিয়ে খাওয়ানোর মতো জমি জমা নেই ওর। আসলে বউদের আয় দিয়ে চলে ও।
বড় দুই বউ দিব্যি আয় করে। বাজার থেকে পাতা কিনে এনে দিয়েই খালাস মকবুল। দুই বউ মিলে একদিনে 3-4টে পাতাই বুনে শেষ করে। মাঝে মাঝে টুনিও বসে পড়ে ওদের সঙ্গে, কাজ করে। চাটাইগুলো বাজারে বিক্রি করে লাভের অংশ দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর পান সুপুরি কিনে মকবুল। ফসলের দিন সবাই যখন গরু নিয়ে ধান মাড়ায়, তখন 3 বউকে লাগিয়ে ধান মাড়ানোর কাজটা সেরে ফেলে ও। বর্ষা পেরিয়ে গেলে বাড়ির উপরে যে ছোট জমিটা রয়েছে তাতে 3 বউকে কোদাল হাতে নামিয়ে দেয়। মকবুল নিজেও সঙ্গে সঙ্গে থাকে। মাটি কুপিয়ে কুমড়ো আর শিমের গাছ লাগায়। দুবেলা জল ঢেলে গাছগুলোকে তাজা রাখে। সুখী আছে, আবার সুখ নেই ও মকবুলের জীবনে। 3 বউ যখন ঝগড়া বাঁধিয়ে চুল ছেঁড়ার লড়াই শুরু করে, তখন বড় বিস্বাদ লাগে ওর। হাতের কাছে যা পায় তাই দিয়ে 3 জনকে সমানে মারে সে, কাউকে ছাড়াছাড়ি নেই। মকবুলের পাশের ঘরটা ফকিরের মার, তার পাশেরটা আবুলের, তার পাশে থাকে রশিদ। পাশাপাশি 3টে ঘর। সবার দক্ষিণে যে ঘরটা সবার চেয়ে ছোট, সেটায় থাকে মন্তু। একা মানুষ, বাবা মা ভাই বোন কেউ নেই। বাবাকে হারিয়েছে ও জন্মের মাসখানেক আগে, মাকে 10 বছর বয়সে। লোকে বলে মন্তু নাকি বড় একগুঁয়ে আর বদমেজাজি, স্বভাবটা ঠিক জানোয়ারের মতো। টুনি বলে অমন মাটির মানুষ নাকি এ জন্মে আর দেখেনি সে। আহা, অমনটি আর হয় না। ও পাশে আর কোনো ঘর নেই। পশ্চিমের সারে দক্ষিণের ঘরটা মনরু। তার পাশে থাকে সুরত আলী, তার পাশে গনু মোল্লা। গনু মোল্লা নির্ভেজাল মানুষ, কারো সাথেও থাকে না, পাঁচেও না। জমি জমা নেই, চাষবাসের প্রশ্ন ওঠে না। সারাদিন খোদার ইবাদত করে, যেখানে যায় তসবির ছড়াটা হাতে থাকে তার। আপন মনে তসবি পড়ে। দিঘিকে কেন্দ্র করে এই গ্রাম। কখন কোন যুগে পত্তন ঘটেছিল এই গ্রামের কেউ বলতে পারে না। কিন্তু এ বাড়ির পত্তন বেশি দিন আগে নয়, 80 কি খুব জোর 90 বছর হবে। সেই 1300 সনের বন্যা, অমন বন্যা 2-4 জন্মে কেউ দেখেনি। মাঠ ভাসল, বাড়ি ভাসল, ভাসল কাজের কুষাণ, কিছু বাদ নেই। ঘর বাড়ি গোয়াল গরু সব, এমনকি মানুষ ভাসল, জ্যান্ত মানুষ, মরা মানুষ। তালগাছের ডগায় ঝোলানো বাবুই পাখির বাসায় কিছুকালের জন্য পরম নিশ্চিন্তে ঘর বেঁধেছিল পুঁটি মাছের ঝাঁক। রহমতগঞ্জ, কুলাউড়া, নিজামপুর ভেসে সব একাকার হল। বুড়ো কাশেম শিকদার ছিল কুলাউড়ার বাসিন্দা। বুড়ো আর বুড়ি, ছেলেপিলে ছিল না ওদের। মাটির নিচে পুঁতে রাখা টাকা ভরা কলসিটা বুকে জড়িয়ে ধরে বানের জলে ভাষণ দিল বুড়ো আর বুড়ি। কলা গাছের ভেলায় 4 দিন 4 রাত্রি। খাওয়া নেই, দাওয়া নেই, একেবারে উপোস। তেষ্টায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম। ভেলা ভাসছে আর ভাসছে। অবশেষে এসে ঠেকল এ দিঘির পাড়ে। লালপরি, নীলপরি আর সবুজ পরির দিঘি। ছোটখাটো একটা পাহাড়ের মতো উঁচু যার পাড়। গ্রামটা পছন্দ হয়ে গেল কাশেম শেখদারের। কলসি থেকে টাকা বের করে 2-4 বিঘে জমি কিনে ফেলল সে। গোড়াপত্তন হলো এ বাড়ির। বাড়ির চারপাশে আম, কাঁঠাল, সুপুরি আর নারকেল গাছ লাগালো কাশেম শেখদার। পুকুর কাটল, ভিটে বাঁধল, পছন্দ মতো ঘর তুলল বড় করে। কিন্তু মনে কোনো শান্তি পেল না সে। ছেলেপুলে নেই, মারা গেলে কে দেখবে এত বড় বাড়ি। মাঝে মাঝে চিন্তায় এত বিভোর হয়ে যেত সে, খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না তার। বুড়ি সমীরণ বিবি লক্ষ্য করতেন সব। বুঝতেন কেন স্বামীর মনে সুখ নেই, চোখে ঘুম নেই, আহারে রুচি নেই। মনে মনে তিনিও দুঃখ পেতেন। তারপর একদিন জলভরা চোখে স্বামীর পাশে এসে দাঁড়ালেন সমীরণ বেগী। আস্তে করে বললেন, তুমি আর একটা নিগা করো। বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল তার। দুগণ্ড বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছিল। তবু স্বামীকে নিজ হাতে সাজিয়ে দিলেন সমীরণ বিবি। হাতে মেহেদি দিলেন, মাথায় পাগড়ি পরালেন, ঘরটা লেপে পুছে নিয়ে নিজ হাতে বিছানা পাতলেন স্বামী আর নতুন বিয়ে করা বউয়ের জন্যে। আদর করে হাত ধরে এনে শোয়ালেন তাদের। নতুন বউয়ের কাঁচা হলুদ ঝলসানো দেহের দিকে তাকাতে সাহস পেলেন না সমীরণ বিবি। ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ছুরির তীক্ষ্ণ ফলা দিয়ে কে যেন তখন কলজেটা কুটি কুটি করে কাটছিল তার। নিজেকে আর বেঁধে রাখতে পারলেন না তিনি। পুকুর পাড়ে ধুতরা ফুলের সমারোহ। গুনে গুনে 4টে ফুল হাতে নিলেন। তারপর
ধীরে ধীরে সেগুলো মুখে পুরে দিয়ে নীরবে ঘুমিয়ে পড়লেন। দিঘির পাড়ে উঁচু ঢিবির মতো তার কবরটা আজও চোখে পড়ে সবার আগে। ধপাস ধপাস ঢেঁকির শব্দে গম গম শিকদার বাড়ি। ঘুমে ঢুলু ঢুলু বউ দুটোর গা বেয়ে দরদর ঘাম নামে। এতক্ষণে রীতিমতো হাঁপিয়ে উঠেছে ওরা। আঁচলটা কাঁধের উপর থেকে নামিয়ে নিয়ে সামনে হাত রাখার বাঁশের উপরে গুটিয়ে রেখেছে দুজনে। মাঝে মাঝে তুলে নিয়ে বুক আর গলার ঘাম মুছে নিচ্ছে। ঘামে কাপড়টা চপচপ করছে ওদের। সেদিকে খেয়াল নেই মকবুলের। ও ভাবছে অন্য কথা। বাড়ির উপরের জমিটাতে লাঙল না দিলে নয়, অথচ হাল যে একটা ধার পাবে সে সম্ভাবনা নেই। লাঙল অবশ্য যা হোক একটা আছে, অভাব হলো গরুর। গরু না হলে লাঙল টানবে কিসে? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? মকবুল ভাবল। বউ দুটোকে লাঙলে জুড়ে দিয়ে, দূর, এটা ঠিক হবে না। লোকে গালাগাল দেবে ওকে, বলবে দেখো বউ দুইটা দিয়ে লাঙলও টানায়। তার চেয়ে এক কাজ করলে কি ভালো হয় না? না, বৌদির দিয়েই লাঙল টানাবে সে। দিনে নয়, রাতে। বাইরের কোনো লোকে দেখবার কোনো ভয় থাকবে না তখন। বউরা অবশ্য আপত্তি করতে পারে, কিন্তু ওসব পরোয়া করে না মকবুল। মুফতে বিয়ে করেনি সে, পুরো 4 টাকা মোহরানা দিয়েই একটা বিয়ে করেছে। ভাবছিল আর সোনারঙা ধানগুলো ঢেকির নিচে ঠেলে দিচ্ছিল মকবুল। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে হাতটা চেপে ধরল সে। অসতর্ক মুহূর্তে ঢেকিটা হাতের উপর এসে পড়েছে ওর। আল্লাহ রে বলে মুখটা বিকৃত করল মকবুল। টুনি আর আমেনা এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ঢেকির উপর। ঘোর কাটতে ছুটে এসে নেমে এলো ওরা। ওদের কাছে এগিয়ে আসতে দেখে ওদের গায়ের উপর থুথু ছিটিয়ে দিল মকবুল। দূর হ আমার থাইকা বলতে গিয়ে অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চাপল মকবুল। আমেনা বলল, দেখো কারবার, নিজের দোষে নিজে দুঃখ পাইল আর অহন আমা করে গালি দেয়। আমরা কি করছি? তোরা আমার সঙ্গে শত্রুতামি করছস বলতে গিয়ে কেঁদে ফেলল মকবুল। তোরা 200 দিন ইচ্ছা কইরা আমার হাতে ঢেকি ফালাইছস। তোরা আমার দুশ্মন। হ্যাঁ, দুশ্মনই তো, দুশ্মন ছাড়া আর কি। কাপড়ের আঁচল দিয়ে মুখের ঘাম মুছল আমেনা। টুনি এগিয়ে গেল ওর ফুলো হাতে ভিজে ন্যাকড়া বেঁধে দেওয়ার জন্য। লাফিয়ে 3 হাত পিছিয়ে গেল মকবুল। দরকার নাই, অত সোহাগের দরকার নাই বলে একখানা সরু কাঠের টুকরো নিয়ে ওর দিকে ছুঁড়ে মারল মকবুল। বেশ উঠছে না বুড়ার? এমন করতেছে কেন? চাপারসে গজগজ করতে করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো টুনি। খোলা বাতাসের নিচে এসে দাঁড়াতে ঠান্ডা বাতাসে দেহটা জুড়িয়ে গেল ওর। হঠাৎ মনটা খুশিতে ভরে উঠল। উঠোন থেকে মন্তুর ঘরের দিকে তাকালো ও। একটা পিদিম জ্বলছে সেখানে। একবার চারপাশে দেখে নিয়ে মন্তুর ঘরের দিকেই এগিয়ে গেল টুনি। মাচাঙের উপর থেকে কাঁথা বালিশটা নামিয়ে নিয়ে শোয়ার আয়োজন করছিল মন্তু। টুনি দোরগোড়া থেকে বলল, বারে। মন্তু মুখ তুলে তাকায় ওর দিকে, বলে, কেন, কি হয়েছে? টুনি ফিসফিসিয়ে বলে, আজ যাইবা না? মন্তু অবাক হয়, কই যাবো? টুনি মুখ কালো করে চুপ করে থাকে কিছুক্ষণ। তারপরে বলে, কেন, ভুলে গেছো বুঝি? মন্তুর হঠাৎ মনে পড়ে যায়। দেয়ালে ঝোলানো মাছ ধরার জালটার দিকে তাকিয়ে আস্তে করে বলে, মাছ ধরতে যাইবা না? সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে টুনি। মন্তু হেসে বলে, যামু। কিন্তু পরক্ষণে চিন্তিত হয়ে পড়ে সে। বুড়া যদি টের পায় তাইলে কিন্তু জানে মাইরা ফেলাইব। হঠাৎ ফিক করে হেসে দেয় টুনি। মারে রে, ডরাও নাকি? মন্তু সে কথার জবাব না দিয়ে বলে, ভাত খাইছো? না, তুমি খাইছো? তুমি গিয়ে খাইয়ে আসো, যাও, জলদি করে আসো। বিছানাটা আবার গুটিয়ে রেখে বেড়ার সঙ্গে ঝোলানো জালটা মাটিতে নামিয়ে নেয় মন্তু। ও ঘর থেকে আমেনার ডাক শোনা যায়, টুনি বেবি কই গেলা? খাইতে আহো। আহি বলে সেখান থেকে চলে যায় টুনি। আজকাল রাতের বেলা আমেনার ঘরে শোয় মকবুল। টুনি থাকে পাশের ঘরে।
আগে ফাতেমা আর ও দুজনে একসঙ্গে থাকত। মাসখানেক হলো ফাতেমা বাপের বাড়ি গেছে, এখন টুনি একা। রাতের বেলা ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরে বেড়ালেও ধরবার উপায় নেই। রাত জেগে মাছ ধরাটা ইদানিং একটা নেশা হয়ে গেছে ওদের। ঘুটঘুটে অন্ধকার রাতে গ্রামের এ পুকুর থেকে অন্য পুকুরে জাল মেরে বেড়ায় ওরা। হাতে একটা টুকরি সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে থাকে টুনি। জালে ওঠা মাছগুলো ওর মধ্যে ভরে রাখে। পরপুকুরে মাছ ধরতে গিয়ে সমস্ত সময় সজাগ থাকতে হয় ওদের, চারপাশে দৃষ্টি রাখতে হয়। একদিন প্রায় ধরা পড়ে গিয়েছিল দুজনে। জমির মুন্সির বড় পুকুরে মাছ ধরতে গিয়েছিল সেদিন। আকাশে চাঁদ ছিল, কিন্তু চাঁদনি ছিল না। কালো মেঘে ছেয়েছিল পুরো আকাশটা। এক হাঁটু পানিতে নেমে জালটাকে অতি সন্তর্পণে ছুড়ে দিয়েছিল সে পুকুরের মাঝখানটাতে। শব্দ হয়নি মোটেও, কিন্তু পুকুরের পাড় থেকে জোর গলায় আওয়াজ শোনা গেল, কে কে জাল মারে পুকুরে? এক হাঁটু পানি থেকে নীরবে এক গলা পানিতে নেমে গেল মন্তু। টুনি ততক্ষণে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছে। জমির মুন্সির হাতের টর্চটা বিদ্যুৎ বেগে ছুটে গেল পুকুরের এপাশ থেকে ওপাশে। মনে মনে বারবার খোদাকে ডাকছিল মন্তু, খোদা তুমি সব। একটু পরে পাড়ের উপর থেকে টুনির চাপা গলার আওয়াজ পাওয়া গেল, এই ওইটা আহো, মুন্সি চইলা গেছে বলে খিলখিল শব্দে হেসে উঠে সে। ওর হাসির শব্দের আগে সমস্ত দেহটা জ্বালা করে উঠেছে মন্তুর। এমন সময় মানুষ হাসতে পারে? তারপর থেকে আরও সাবধান হয়ে গেছে মন্তু। গনুমোল্লার কাছ থেকে 3 আনা পয়সা খরচ করে একটা জোরদার তাবিজ নিয়েছে সে। রাত বিরাতে গায়ের পুকুরে মাছ ধরে বেড়ানো, বিপদ আপদ কখন কি ঘটে কিছু তো বলা যায় না। আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। শগন শেখের পুকুর পাড়ে এসে বাজুর উপরে বাঁধা তাবিজটাকে আর একবার ভালো করে দেখে নিল মন্তু। তারপর বুনলতার ঝোপটাকে দুহাতে সরিয়ে ধীরে ধীরে নেমে গেল নিচে। টুনি পেছন থেকে বলল, বারে অত জোরে হাঁটলে আমি চলি কি কইরা? মন্তু জালটাকে গুছিয়ে নিতে নিতে বলল, আস্তে আহো, তারা কি এর? টুনি বলে, বারে আমার বুঝি ডর ভয় কিছু নাই, যদি সাপে কামড়ায়? সাপের কথা বলতে না বলতেই হঠাৎ একটা আধি সাপ ফোঁস করে উঠে সরে যায় সামনে থেকে। আতকে উঠে দুহাত পিছিয়ে আসে মন্তু। ভয় কেটে গেলে থুতু করে বুকের মধ্যে একরাশ থুতু ছিটিয়ে দেয় সে। পেছনে টুনির দিকে তাকিয়ে বলে, বুকে থুক দাও, তাইলে কিছু হইব না। কোনো রকম বিতর্কে না এসে নীরবে ওর কথা মেনে নেয় টুনি। কপালটা আজ মন্দ ওদের। অনেক পুকুর ঘুরেও কিছু চিংড়ি গুঁড়ো ছাড়া আর কিছুই জুটল না। মাছগুলো আজকাল কেমন যেন শেয়ানা হয়ে গেছে। পুকুরের ধারে কাছে থাকে না, থাকে গিয়ে একেবারে মাঝখানটিতে। অত দূর জাল উড়িয়ে নেওয়া যায় না। থাউক, আজ থাউক, চলো বাড়ি ফিরা যাই। জালটাকে ধুয়ে নিয়ে মন্তু আসতে বলে, চলো। সকালে ঘুম থেকে উঠে ফুলো হাতটা কোলে নিয়ে বসে বসে আবুল আর হালিমার ঝগড়া দেখছিল মকবুল। অনেকক্ষণ কি একটি বিষয় নিয়ে তর্ক চলছে ওদের মধ্যে। দাওয়ায় বসে যা মুখে আসছে ওকে বলে যাচ্ছে আবুল। হালিমাও একেবারে চুপ করে নেই। উঠোনে একটা লাউয়ের মাছা বাঁধতে বাঁধতে 2-1 জবাবও দিচ্ছে মাঝে মাঝে। মকবুল হাতের ব্যথায় মৃদু কাতরাচ্ছিল আর পিট পিট চোখে তাকাচ্ছিল ওদের দিকে। হঠাৎ দাওয়া থেকে ছুটে এসে মুহূর্তে হালিমার চুলের গোছা চেপে ধরল আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি বসিয়ে দিল ওর তলপেটে। উহ মাগো বলে পেটটা দুহাতে চেপে ধরে মাটিতে বসে পড়ল হালিমা। রাগে তখন ফোমাচ্ছে আবুল। আমার ঘরের ভাত মাংস ধ্বংস করে রাস্তার মানুষের লগে ফিরিত, জানে খতম করে দিও না তোরে, কাইটা রাস্তায় ভাষায় দিও না বলে আবার ওর চুলের গোছাতে হাত দিতে যাচ্ছিল আবুল। বুড়ো মকবুল চিৎকার করে উঠল, খবরদার আবুল্লাহ, তুই যদি বইয়ের গায়ে আরেকবার হাত তুলছোস তাইলে ভালো হইব না কিন্তু। আমার ঘরণীর গায়ে আমি হাত তুলি কি যা ইচ্ছা করি, কইবার কে? হ্যাঁ? পরক্ষণে আবুল জবাব দিল, তুমি যখন তোমার ঘরণীরে তুলা ফেটা করো তখন কি আমরা বাধা দেই? অমন কোণঠাসা উত্তরের পর আর কিছু বলার থাকে না মকবুলের। শুধু জ্বলন্ত দৃষ্টিতে এক নজর ওর দিকে তাকালো মকবুল। আবুল তখন ঘরের ভেতরে টেনে নিয়ে চলেছে হালিমাকে। ভেতরে নিয়ে গিয়ে ঝাঁপি বন্ধ করে মনের সুখে মারবে। ওর ইচ্ছেটা হয়তো বুঝতে পেরেছিল হালিমা, তাই মাটি আঁকড়ে ধরে গোঙাতে লাগলো সে। ওগো,
তোমার পায়ে পড়ি, আর মাইরো না, মইরা জামু। চুপ চুপ। তীব্র গলায় ওকে শাসিয়ে ঝাঁপিটা বন্ধ করে দেয় আবুল। হ্যাঁচকা টানে ওর পরনের ছেঁড়া ময়লা শাড়িটা খুলে নিয়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দেয় সে। তালি দেওয়া পুরনো ব্লাউজটা আটসাট করে বাঁধা ছিল, সেটা টেনে খুলে ফেলে আবুল। তারপর দু পায়ে নগ্ন দেহটাকে প্রচণ্ডভাবে নাড়াতে থাকে সে। বেড়ার সঙ্গে পুরনো একটা ছড়ি ঝোলানো ছিল, সেটা এনে হালিমার নরম তুলতুলে কপালে কয়েকটা আঁচড় কেটে দেয় আবুল। এইবার পিরিত করো, আরো পিরিত করো রাস্তার মানুষের লগে। আহা যে, আরে মাইয়াডারে মাইরা ফালাইস না, ওরে ও পাশাইন না, দরজা খোল, মারিস না আর মারিস না, জাহান্নামে যাইবি, মারিস না। বাইরে থেকে দু হাতে ঝাঁপিটাকে ঠেলছে ফকিরের মা। আবুল একবার তাকালো সেদিকে, কিন্তু ঝাঁপি খুলল না। বৌমারা একটা পৈশাচিক আনন্দ পায় আবুল। পানবিড়ির মতো এও একটা নেশা হয়ে গেছে ওর। মেরে মেরে এর আগে দুটো বউকে প্রাণে শেষ করে দিয়েছে সে। প্রথম বউটা ছিল এ গায়েরই মেয়ে, আয়েশা। একটু বেঁটে, একটু মোটা, আর রঙের দিক থেকে শ্যামলা। অপূর্ব সংযম ছিল মেয়েটির, আশ্চর্য শান্ত স্বভাব। কত মেরেছে ওকে আবুল, কোনোদিন একটু শব্দও করেনি। পিঠটা বিছিয়ে দিয়ে উপুর হয়ে চুপচাপ বসে থাকত। কিল, চাপড়, ঘুষি ইচ্ছে মতো মারত আবুল। একটা সামান্য প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, শুধু আড়ালে চোখের পানি ফেলত মেয়েটা। তারপর একদিন ভীষণভাবে রক্তবমি শুরু হলো ওর। জমাট বাঁধা কালো কালো রক্ত। ঘণ্টা দুয়েকের মধ্যে মারা গেল আয়েশা। আয়েশা টিকেছিল বছর 3। তারপরেরটা কিন্তু ওর চাইতেও কম, মাত্র 2 বছর। অবশ্য জমিলার মাত্র 2 বছর টিকে থাকার পেছনে একটা কারণও আছে। ও মেয়েটা ছিল একটু বাঁচা আলগোছের আর একটু রুক্ষ মেজাজের। সহজে আবুলের কিল চাপড়গুলো গ্রহণ করতে রাজি হতো না সে। মারতে এলে কোমরে আঁচল বেঁধে রুখে দাঁড়াত। হাজার হোক মেয়ে তো, পুরুষের সঙ্গে পারবে কেন? বাধা দিতে গিয়ে আরও বেশি পরিমাণে মার খেত জমিলা। ও যখন মারা গেল আর ওর মৃতদেহটা যখন গরম পানি দিয়ে পরিষ্কার করছিল সবাই, তখন ওর সাদা ধবধবে পিঠের উপর সাপের মতো আঁকাবাঁকা ফুলে ওঠা রেখাগুলো দেখে শিউরে উঠেছিল অনেকে। ওরে পাশায় না রে, এমন দুধের মতো মাইয়াটারে শেষ করলি তুই। আয়েশা মারা যাওয়ার পর অবশ্য ভীষণ কেঁদেছিল আবুল। গুড়িয়ে গুড়িয়ে কেঁদেছিল সারা উঠানে। পাড়াপড়শিদের বলেছিল, আহা বড় ভালো আছিল আয়েশা, আমি পাশাই না তার কদর বুঝলাম না। আহারে অমন বউ আর পাবো না জীবনে। আয়েশার শোকে 3 দিন 1 ফোঁটা দানা পানিও মুখে পড়েনি আবুল। দিনরাত কাটিয়েছে ওর কবরের পাশে বসে আর শুয়ে। পাড়াপড়শিরা ভেবেছিল ওর চরিত্রে বুঝি পরিবর্তন এলো। এবার ভালো করে দেখে একটা বিয়ে শাদী করিয়ে দিলে সুখে শান্তিতে ঘর সংসার করবে আবুল। কিন্তু জমিলার সঙ্গেও সেই একই ব্যবহার করেছে আবুল। একই পরিমাণ ঘটেছে জমিলার জীবনেও। দ্বিতীয় বউয়ের মৃত্যুতে আবুলের গড়াগড়ি দিয়ে কান্নার কোনো মূল্য দেয়নি পড়শিরা। মুখে বিরক্তি এনে বলেছে, আর অত ঢং করিস না আবুল্লা, তোর ঢং দেখলে গা জ্বালা করে। আমার বউয়ের দুঃখে আমি কাঁদি, তোমাকে জ্বালা করে কেন? ওদের কথা শুনে খেপে ওঠে আবুল। কপালে এক মুঠো ধুলো ছুঁয়ে সহসা একটা প্রতিজ্ঞা করে বসেছে। এই তৌবা করলাম, বিয়ে শাদী আর করুম না। খোদা, আমারে আর বিয়ার মুখ দেখাইও না। খোদা, আমার শত্রুরা আরামে থাকুক। বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে আবুল। পড়শিরা গালে হাত দিয়ে বলেছে, ইয়া আল্লাহ, এ কেমন তোর কথা? বউ মারলি তুই, সেই কথা বইলা কি শত্রুতা আমি করলাম নাকি আমরা? সাঁচা কথা কইলেই তো মানুষ শত্রু হয়। ঠিক কইছো বইছির মা, সাঁচা কথা কইলেই অমন হয়। তা আমাকে কইবারও যা কি দরকার? ওর বউরে মারুক কি কাটুক কি নদীতে ভাসায় দেখ, আমাকে কি তাতে? সেদিন থেকে আবুলের সাথে পাছে আর কেউ নেই ওরা। আজকাল হালিমাকে যখন প্রহরন্তর একবার করে মারে আবুল, তখন কেউ কিছু বলে না, চুপ করে থাকে। মাঝে মাঝে বুড়ো মকবুল একটু বাধা দেবার চেষ্টা করে। আবুল্লা, তোর কি মানুষের পরান না? এমন করে যে মারছু বউডারে, তোর মনে একটুও চোট লাগে না আবুল্লা? বউদের অবশ্য মকবুলও মারে, তাই বলে আবুলের মতো অত নির্দয় হওয়াটা মোটেই পছন্দ করে না সে। মারবি তো মার, একটুখানি সইয়া মার। অপরাধের গুরুত্ব দেখা সেই পরিমাণ মার। এ হলো মকবুলের নিজস্ব অভিমত। অপরাধ এমন কোনো সাংঘাতিক করেনি হালিমা। পাশের বাড়ির নুরুর সঙ্গে কি একটা কথা বলতে গিয়ে হেসেছিল জোরে। দূর থেকে সেটা দেখে গা জ্বালা করে উঠেছে আবুলের।
একটা গভীর সন্দেহে ভরে উঠেছে মন। এমন খোলা হাসি তো আবুলের সঙ্গে কোনোদিন হাসেনি হালিমা। বেহুশ হালিমাকে ভেতরে ফেলে রেখে আবুল যখন বাইরে বেরিয়ে এলো, তখন সর্বাঙ্গে ঘামের স্রোত নেমেছে ওর। পরনের লুঙ্গি দিয়ে গায়ের ঘামটা মুছে নিয়ে দাওয়ার উপর দম ধরে অনেকক্ষণ বিশ্রাম নিল আবুল। মাটির হুঁকোটাকে নেড়েচেড়ে কি যেন দেখল, তারপর কলকেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। রশিদের বউ সালেহা উঠোনে বসে চাটাই বুনছিল। আবুলকে এদিকে আসতে দেখে মুখ টিপে হেসে বলল, বউয়ের পীড়িত বুঝি সইল না মিয়ার? আর সইব, বহুত সইছি। মুখ বিকৃত করে পুরনো কথাটাই আবার বলে গেল আবুল। আমার ঘরের ভাত খাইয়া আর রাস্তার মানুষের সঙ্গে বিড়িত, তুমি কও ভাবি এইটা কি সহ্য করণ যায়? হ্যাঁ, তা তো খাঁটি কথাই কইছ। সালেহা ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঘূর্ণি যদি মনের মতো না হয় তাইলে কি তারে নিয়ে আর সুখে ঘর করণ যায়? আর ভাবি দুনিয়াদারি আর ভালো লাগে না, ইচ্ছা করে দুই চোখ যেদিকে যায় চইলা যাই বলে ধপ করে মাটিতে বসে পড়ে আবুল। তারপর কলকেটা সালেহার দিকে এগিয়ে দিয়ে বলে, চুলোয় আগুন আছে, একটুখানি আগুন দাও। এই দেই বলে কলকেটা হাতে নিয়ে ঘরের ভেতরে চলে গেল সালেহা। একটু পরেই আবার বেরিয়ে এলো সে। ও কাছে আসতে গলার স্বরটা একেবারে খাদে নামিয়ে এনে আবুল বলল, আইজ আর ছাড়ি নাই ভাবি, যতক্ষণ পারছি মারছি। তুমি একটু তেল গরম করে দিয়ে ওর গায়ে, হাড্ডিরা দুই একখান ভাঙ্গা গেছে কে জানে, তাইলে বড় বিপদ হইব। কাম কাজ কত পইরা রইছে, সব কিছু বন্ধ হইয়া যাইব। সেই কথা কি আগে খেয়াল আসিল না মিয়ার? সালেহা মুখ বাঁকালো। কামকাজের যখন ক্ষতি হইব জানো, তখন না মারলেই পারতা, মারলা কেন? আবুল সঙ্গে সঙ্গে জবাব দিল না। মারছি ঠিক করছি, না মারলে আজকারা পাইয়া যাইত। আর আজকারা কি এমনি কম পাইছে? চারিদিকে এক পলক তাকিয়ে নিয়ে চাপাসরে সালেহা বলল, নুরুর সঙ্গে কি আজকা কথা কইছে? ও তো রোজ কথা কয়। কি? চোখ জোড়া আবার খপ করে জ্বলে উঠল আবুলের। আমার এতদিন ক নাই কেন? সালেহা বলল, কি দরকার বাপু, আমাগো মিশামিশি শত্রু বই না, কইতাম গেলে তো অনেক কথাই কইতে হয়, তা কি আর একদিনে শেষ করা যায়? কি কথা কও ভাবি, খোদার কসম ঠিক করে কও। তামাক খাওয়াটা একেবারে ভুলে গেল আবুল। সালেহা আস্তে করে বলল, যাই কও বাপু, কারো বদনাম করার অভ্যাসই আমার নাই, কিন্তু কই কি এই বউটা তোমার বড় ভালো হয় নাই। আমরা তো আয়সারে দেখছি, জমিলারেও দেখছি, ওরা তো আমাগো হাতের উপর দিয়াই গেছে। চরিত্রে ওগো তুলনা আসিল না, কিন্তু খালিমার স্বভাব চরিত্র বাপু আমার বড় ভালো লাগে না। বলতে গিয়ে বার কয়েক কাশল সালেহা। কাশটা গিলে নিয়ে আবার সে বলল, ইয়ে মানে বাইরের মানুষের সঙ্গে হাসাহাসি আর ঢলাঢলি, একটুখানি লজ্জা সরমতো থাকা চাই। কথা শেষে আবুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে রীতিমতো ভয় পেয়ে গেল সালেহা। একটু ধমকে সুরে বলল, দেখো বাবু, তুমি আবার মায়েরারে মারতে শুরু করো না, এমনিতে বহুত মারছ, এতে যদি শিক্ষা না হয় তাইলে আর এ জন্মেও হইব না। সালেহার কথাটা শেষ হবার আগেই সেখান থেকে চলে গেছে আবুল। কলকেটা নিয়ে যেতে ভুলে গেছে সে। একটু পরে আবার হালিমার কান্নার শব্দ শোনা গেল ঘর থেকে। আবুল আবার মারছে তাকে। এতক্ষণে ঘুম থেকে উঠল টুনি। এত শীঘ্রই উঠত না সে। বুড়ো মকবুলের ধমক খেয়ে শুয়ে থাকাটা নিরাপদ মনে করল না। মনে মনে বুড়োকে 1100 অভিশাপ দিল। চোখ জোড়া জ্বালা করছে তার, মাথাটা ঘুরছে, সারা দেহে বিশ্রী এক অবসাদ। ছড়ানো শাড়িটা চাটাইয়ের উপর থেকে গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো টুনি। ঘরের পাশে ছাইয়ের গাদা থেকে একটা পোড়া কাঠের কয়লা তুলে নিয়ে সেটা দিয়ে দাঁত মাজতে মাজতে পুকুরের দিকে চলে গেল। এক গোলা পানিতে নেমে মন্তু গোসল করছে পুকুরে। ঘোলাটে পানি আরো ঘোলা হয়ে গেছে। কতকগুলো হাঁস প্যাঁক প্যাঁক করে সাঁতার কাটছে এবার থেকে ওপারে, আর মাঝে মাঝে মুখটা পানিতে ডুবিয়ে দিয়ে চ্যাপটা ঠোঁট দিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে ওরা। কাঁঠাল গাছের গুড়ি দিয়ে বানানো ঘাটের এক কোণে এসে নীরবে দাঁতন করতে বসল টুনি। পা জোড়া পানির মধ্যে ডুবিয়ে দিয়ে এক মনে দাঁতন করতে করতে হঠাৎ তার নজরে এলো মন্তুর পিঠের উপর একটা লম্বা কাটা দাগ।
মনে হলো কিছুক্ষণ আগেই বুঝি কিছুর সঙ্গে লেগে চিরে গেছে পিঠটা। ওমা বলে মুখ থেকে এক হাত নামিয়ে নিল টুনি। এই এই শোনো। মন্টু ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি কি হয়েছে? এইদিকে আহো না এদিকে। কাছে আসতে ওর পিঠটাকে ভালো করে দেখে নিয়ে বলল, এই খানটা ছিঁড়ল কেমন করে? মন্টু হেসে দিয়ে বলল, গতকাল রাতে সগন শেখের পুকুর পাড়ে একটা বনলতার কাটা লাগছিল পিঠে। টুনির চোখ জোড়া মুহূর্তে করুণ হয়ে এলো। দরদ ভরা কণ্ঠে সে আস্তে করে বলল, চলো কচু পাতার ক্ষীর লাগাইয়া বান্দা দি, নইলে পাইকা যাইব, শেষে কষ্ট পাইবা। মন্টু আবার এক গলা পানিতে নেমে যেতে যেতে বলল, ধুর, কিছু হইব না আমার। টুনি কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ মকবুলের উঁচু গলার ডাকে ওর কথার ছেদ পড়ল। কই টুনি বিবি, বলি বিবি জানের মুখ ধন কি এখনো হইল না নাকি? রান্নাঘর থেকে চিৎকার করছে বুড়ো মকবুল। কাল রাতে যে ধানগুলো ভানা হয়নি সেগুলো ভানতে হবে এখন। হাত ভেঙে ফুলে গেলেও সহজে বসে থাকার পাত্র নয় মকবুল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিয়ে বুড়োর মৃত্যু কামনা করতে করতে ঘাট থেকে উঠে গেল টুনি। মন্টুর কোনো জমি জমা নেই, পরের জমিতে খেটে রোজগার করে, লাঙল চষে, ধান বনে, আবার সে ধান পাকলে পরে কেটে এনে মালিকের গোলা ভর্তি করে। তারপর ধানের মরশুম শেষ হয়ে গেলে কলাই, মুগ, তিল, সরিষার ক্ষেতে কাজ করে মন্টু। মাঝে মাঝে এ বাড়ি ও বাড়ি লাকড়ি কাটার চুক্তি নেয়, 5 মণ 1 টাকা। কোনো দিন 8-9 মণ লাকড়িও কেটে ফেলে সে। মাঝে কিছুকাল মাঝি বাড়ির নন্তু শেখের ছেলে করিম শেখের সঙ্গে নৌকা বেয়েছিল মন্টু। নৌকায় পাল তুলে দিয়ে অনেক দূরের গঞ্জে চলে যেত ওরা, ওখান থেকে যাত্রী কিংবা মাল নিয়ে ফিরত। ক্ষেতের রোজগারের চেয়ে নৌকায় রোজগার অনেক বেশি। মাচাঙের উপর থেকে আধ ময়লা ফতুয়াটা নামিয়ে নিয়ে গায়ে দিতে দিতে মন্টু ভাবল, আজ একবার করিম শেখের সঙ্গে দেখা করবে গিয়ে। তখন সন্ধ্যার কালো অন্ধকার ঘনিয়ে এসেছে গ্রামের বুকে। মিয়াবাড়ির মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। মাথায় টুপিটা পরে নিয়ে তসবিহ হাতে নামাজ পড়তে চলেছে গনু মোল্লা। মোরগ হাঁসগুলো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াবার পর এখন উঠোনের এক কোণে এসে জটলা বেঁধেছে। একটু পরে যার যার খোঁড়ে গিয়ে ঢুকবে ওরা। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামল মন্টু। মাঝি বাড়িটা দূরে নয়। সগন শেখের পুকুরটাকে বাঁ দিকে রেখে ডান দিকে মিয়াদের খেজুর বাগানটা পেরিয়ে গেলে 2 ক্ষেত পরে মাঝি বাড়ি। বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে নন্তু শেখের গরু ঘরের পেছন থেকে একটা লোমোটা হাড় বের করা কালো কুকুর দৌড়ে এসে বিকট চিৎকার জুড়ে দিল। হেই হেই করে কুকুরটাকে তাড়াবার চেষ্টা করল সে। দেউড়ির সামনে বাঁশের উপরে ঝুলিয়ে রাখা সুপুরি পাতার ঝালরের আড়াল থেকে একটা গানের কলি গুনগুন করতে করতে বাইরে বেরিয়ে এলো আম্বিয়া। আরে মন্টু ভাই, দেহি কি খবর? মন্টু বলল, করিম আছে নাহি? মাথার চুলগুলো খোপার মধ্যে গুটিয়ে নিতে নিতে আম্বিয়া বলল, আছে, আইজ কয়দিন থেকে জ্বর হইছে ভাইজানের। কি জ্বর? কখন হইছে? মন্টুর চোখে উৎকণ্ঠা। আম্বিয়া আস্তে করে বলল, পরশু রাত থেকে হইছে। কি জ্বর তা কইবার পারলাম না। মন্টু কি যেন চিন্তা করল। তারপর ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে আম্বিয়া পেছন থেকে ডাকল, সইলে যাও কেন, দেখা করে যাইবা না? আম্বিয়ার পিছু পিছু হোগলার বেড়া দেওয়া ঘরটায় এসে ঢুকল মন্টু। কাঁথার ভেতর থেকে মুখ বের করে মেলান হেসে করিম বলল, মন্টু মিয়া যে, তোমার তো আজকাল দেখাই যায় না। বাইসে আছি কি মইরা গেছি তাও খোঁজ খবর নাও না মিয়া। মন্টু প্রথমে বিব্রত বোধ করল, তারপর বলল, দেখা না হইলে কি হইব মিয়া, খোঁজ খবর ঠিকই নেই। কলকেতে তামাক সাজিয়ে এনে হুঁকোটা মন্টুর দিকে বাড়িয়ে দিল আম্বিয়া। তারপর জিজ্ঞেস করল, পান খাইবা? মন্টু হাত বাড়িয়ে হুঁকোটা নিতে নিতে বলল, না থাউক। আপন মনে কিছুক্ষণ হুঁকো টানল সে। তারপর আসল কথাটা আলোচনা করল ওর সঙ্গে। করিম শেখের সঙ্গে আবার কিছুদিনের জন্য নৌকার কাজ করতে চায় মন্টু। শুনে খুশি হলো করিম, বলল, নাওটার একটু মেরামত করণ লাগবো, কাল পরশু একবার আইসো। আবার আসবে বলে উঠতে যাচ্ছিল মন্টু। করিম সঙ্গে সঙ্গে বলল,
আহা, যাও কই, বহো না। না, রাত হইছে, যাই এইবার। আম্বিয়া বলল, বহো বহো মন্টু ভাই, শাড়িটা ভাত খাইয়া যাও। এর মধ্যে পাশের ঘরে গিয়ে ছেঁড়া ময়লা শাড়িটা পাল্টে একটা নীল রঙের তাঁতের শাড়ি পরে এসেছে আম্বিয়া। মুখখানা গামছা দিয়ে মুছিয়ে এসেছে সে। কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল মন্তু। আঁটুসাঁটু দেহের খাঁজে খাঁজে দুরন্ত যৌবন। 8 হাত শাড়ির বাঁধন ভেঙে ফেটে পড়তে চায়। ওকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করল আম্বিয়া। দাঁড়াইয়া রইলা কেন, বহ না। মন্তু বলল, না আইজ না, আর একদিন আমু, বলে বাইরে বেরিয়ে এলো মন্তু। পিদিম হাতে দেউড়ি পর্যন্ত ওকে এগিয়ে দিতে গেল আম্বিয়া। মন্তু শুধালো, তোমার আব্বা কই গেছে? আম্বিয়া বলল, যেই কাজ কইরা বেড়ায় সেই কাজ করতে গেছে, যাইব আবার কই। ওর গলায় ক্ষোভ। ওর মুখের দিকে এক নজর তাকালো মন্তু। ওর ক্ষোভের কারণটা সহজে বুঝতে পারল। 7 গ্রামের মরা মানুষকে কবর দিয়ে বেড়ায় নন্তু শেখ। আশেপাশের গ্রামে গত 30 বছর ধরে যত লোক মরেছে সবার কবর খুঁড়েছে নন্তু শেখ। এ তার পেশা নয়, নেশা। আম্বিয়ার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাস্তায় নেমে এলো মন্তু, তখন সে অনুভব করল বেশ রাত হয়েছে। চারপাশে ঝিঁঝি পোকার অবিশ্রান্ত ডাক। মাঝে মাঝে গাছের মাথায় 2-1টা পাখি হঠাৎ পাখা ঝাপটিয়ে আবার নীরব হয়ে যাচ্ছে। আকাশে ভরা চাঁদ হাঁটছে খলখলিয়ে। বাড়ির কাছে এসে পৌঁছতেই শ্রোতালে সুর করে পুঁথি পড়ার শব্দটা কানে এলো মন্তুর। কন্যা দেখে গাজী মিয়ার চমকও ভাঙিল, কন্যা রূপেতে গাজী বেহুশ হইল। উঠোনে বেশ বড় রকমের জটলা বেঁধেছে একটা। মাটিতে চাটাই বিছিয়ে বসেছে সবাই। আর তার মাঝখানে একটা পিদিমের আলোতে বসে পুঁথি পড়ছে সুরত। পুরুষরা তার ঘনিষ্ঠ হয়ে বসলেও মেয়েরা বসেছে একটু দূরে। যাদের বয়স কম তারা বসেছে আরও দূরে, দাওয়ার উপরে। বুড়ো মকবুল গুড়ুক গুড়ুক করে হুঁকো টানছে আর বারবার প্রশংসা করছে সুরতালির পুঁথি পড়ার। বড় সুন্দর পুঁথি পড়ে সুরতালি, এ গায়ের সেরা পুঁথি পড়ুয়া সে। আকাশে যখন জ্যোৎস্নার বান ডাকে, ভরা চাঁদ খলখলিয়ে হাসে। দক্ষিণের মৃদুমন্দ বাতাসে অতি ধীরে তার চিরুনি বুলিয়ে যায় গাছের পাতায়। কাক ডাকে না, চড়ুই আর শালিক কোনো সাড়া দেয় না। গ্রামে সবাই সারাদিনের কর্মব্যস্ততার কথা ভুলে গিয়ে হাত পা ছড়িয়ে বিশ্রাম নেয়। নিঃশব্দ নিঝুম রাতে কুড়ে ঘরের ছায়াগুলো ধীরে ধীরে হেলে পড়ে উঠোনের মাঝখানে। তখন সুর করে পুঁথি পড়ে সুরতালি। গাজী কালুর পুঁথি, ভেলুয়া সুন্দরীর পুঁথি। শুনো শুনো বন্ধুগণ রে, শুনো দিয়া মন, ভেলুয়ার কথা কিছু শুনো সর্বজন। কি কহিব ভেলুয়ার রূপেরও বাখান, দেখিতে সুন্দর তীরে রসিকের পরাণ। আকাশে চন্দ্র যেন রে ভেলুয়া সুন্দরী, দূরে থাকি লাগে যেন ইন্দ্রকূপের পরী। উৎকর্ণ হয়ে শোনে সবাই। সুরতালি পড়ে, ঢুলে ঢুলে সুর করে পড়ে সে। পুরুষেরা গুড়ুক গুড়ুক করে তামাক টানে, মেয়েরা পান চিবোয়। মাঝে মাঝে কমলার পুঁথিটাও পড়ে শোনায় সুরত। কমলার কিচ্ছা বর্ণনা করে সবার কাছে। কিচ্ছা নয়, একেবারে সত্য ঘটনা। হিরণ্যনগরের মেয়ে ছিল কমলা, যেমন রূপ তেমনি গুণ। ভোজ উৎসব করে ঢাক ঢোল পিটিয়ে একদিন বিয়ে হয়ে গেল তার হিরণ্যনগরের রাজকুমারের সঙ্গে। বড় সুখী দিন কাটছিল ওদের। 1 বছর পরে একটা দুধের মতো মেয়ে জন্ম নিল ওদের। 8 বেহারার পালকি চড়ে একদিন মেয়েকে সঙ্গে নিয়ে লালপরি, নীলপরি আর সবুজ পরীর দিঘির পাড় দিয়ে বাপের বাড়ি যাচ্ছিল কমলা। দিঘি থেকে পালকি থেকে নামল সে। চৈত্র মাসের খর রোদে ভীষণ তেষ্টা পেয়েছিল ওর। দিঘির স্বচ্ছ পানি দেখে বড় লোভ হলো কমলার। পানিতে পায়ের পাতা ডুবিয়ে আঁচল ভরে পানি খেল সে। তারপর যখন উঠতে যাবে, দেখল চুলের মতো সরু কি একটা যেন কোড়ে আঙুলের গোড়ায় আটকে রয়েছে। হাত দিয়ে ছাড়াতে গেল সে, পারল না কমলা। যত টানে তত লম্বা হয় সে চুল। তার এক প্রান্ত পানির ভেতরে, অন্য প্রান্ত কোড়ে আঙুলের সঙ্গে গিট বাঁধা। ছাড়াতেও পারে না কমলা, এগুতেও পারে না। এগুতে গেলে পানির ভেতরে চুলে টান পড়ে। কে যেন টেনে ধরে রেখেছে ওটা। চারিদিকে হইচই পড়ে গেল।
কত লোক এলো, কত লোক গেল, কত কামার কুমার ওঝা এসে জড়ো হলো, কেউ কিছু করতে পারল না। ইস্পাতে তৈরি কুড়ুল দিয়েও কাটা গেল না চুলটা। 3 মাস 3 দিন চলে গেল। তারপরে এক রাতে স্বপনেতে দেখিল সুন্দরী, দিঘির পানিতে আছে এক রাজপুরী, সেইখানেতে আছে এক রাজপুত্র সুন্দর, আসে আছে তার কমলার উপর, কমলারে পাইতে চায় আপন করিয়া, কমলার লাগে তার কান্দিছে হিয়া। কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেল কমলার। কাঁদল সবাই, বাবা মা স্বামী সবাই। দিঘির পানি থেকে চুলে টান পড়ল এতদিনে। পাতা পানি থেকে হাঁটু পানিতে নেমে গেল কমলা, হাঁটু থেকে বুক, তারপর গলা। ধীরে ধীরে দিঘির পানিতে অদৃশ্য হয়ে গেল কমলা সুন্দরী। চাঁদ হেলে পড়ে পূব থেকে পশ্চিমে, ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ঢুলে ঢুলে পুঁথি পড়া শেষ করে সুরতালি। হীনমো আজে মে কহেরে শুনো সর্বজন, কমলা সুন্দরীর কিচ্ছা হইল সমাপন, ভুল চুক হইলে মোরে লইবে নখে মিয়া, দোয়া করিবে নে মোরে অধীন জানিয়া। পুঁথি পড়া শেষ হয়। কমলা সুন্দরী আর ভেলুয়া সুন্দরীর জন্য অনেক আফসোস করে মেয়ে বুড়োরা। আঁচল দিয়ে চোখের পানি মোছে আমেনা। টুনির চোখ জোড়াও পানিতে টলমল করে ওঠে। ফকিরের মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সব খোদার ইচ্ছা, খোদা মাইরবার চাইলে কি না করতে পারে। বুড়ো মকবুল কিছুক্ষণের জন্য হুকো টানতে ভুলে যায়। সে চুপ করে কি যেন ভাবে, আর নীরব দৃষ্টি মেলে তাকিয়ে থাকে আকাশের দিকে।